আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাসটা পড়তেছিলাম। উপন্যাসটা অনেক আগে একবার পড়ছিলাম, 2016 সালে কিংবা 17 সালে। তখন ঢাকায় এক মাদ্রাসায় পড়ি, মাদ্রাসা নাম হচ্ছে সাইদনগর মাদ্রাসা। তখন বয়স অত্যন্ত কম, 1990 সাল। লন্ডনে ফুটবল খেলি সেই সময়, তখন বয়স অত্যন্ত কম। কি বুঝছি আর কি পড়ছি আল্লাহ ভালো জানে। তবে আমি ভালো পাঠক ছিলাম। আজ থেকে কয় বছর আগে, 9 বছর আগে আমি খোয়াবনামা উপন্যাস পড়ছি। তখন আমি 8-এর পরীক্ষা দিছি মাত্র। তো সেই উপন্যাস এবং ভালো, তখন বুঝতামও মোটামুটি ভালোই। মানে তখনই আমি অনেক ভালো ভালো উপন্যাস পড়ছি। তখন চিলেকোঠা সেভাবে পড়ছি, এমনকি নিঃসঙ্গতার 100 বছরও পড়ছি। এখন আবার পড়তেছি হচ্ছে খোয়াবনামা। খোয়াবনামা ভালো উপন্যাস। কেন ভালো এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করার একটা ইচ্ছা আছে। খোয়াবনামা উপন্যাস বাংলাদেশের পাঠকদের কাছে খুব প্রিয়, সমালোচকদের কাছেও এর গ্রহণযোগ্যতা আছে। উপন্যাসটা লেখার পেছনের একটা গল্প আছে। মানে এই উপন্যাসটা যে লিখছিলেন আখতারুজ্জামান ইলিয়াস, খুব দুঃখ পেয়ে লিখছিলেন, খুব মন খারাপ হয়েছিল। মন খারাপ হওয়ার কারণ, দুঃখটা কোত্থেকে আসলো, দুঃখটা কে দিল? দুঃখটা দিছিল কলকাতার দাদা বাবুরা। এই তথ্যটা পাইলাম হচ্ছে আহমদ ছফার একটা প্রবন্ধ পড়তে গিয়া। আহমদ ছফা এই খোয়াবনামা উপন্যাস নিয়ে একটা প্রবন্ধ লিখছিলেন। সেই জায়গায় উনি জানাচ্ছেন যে কলকাতায় যে বাংলাদেশের হাই কমিশন আছে, সেইখানে বাংলাদেশের লেখকদের নিয়ে গিয়ে একটা আয়োজন করছিল। সেইখানে পশ্চিমবঙ্গের লেখকরাও ছিল। আহমদ ছফা জানাচ্ছে যে, আহমদ ছফার প্রবন্ধ থেকে একটু পড়ি। কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে হাইকমিশন অফিসে বাংলাদেশের সাহিত্যের গতি প্রকৃতির উপর একটি সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশের সুপরিচিত লেখকদের অনেকেই ওই সেমিনারে অংশগ্রহণ করেছিলেন। কারা কারা অংশগ্রহণ করেছিলেন তাদের সকলের নাম উল্লেখ করা আমার এই রচনার জন্য জরুরি বিষয় নয়। সেমিনারে একটা বিষয় নির্দিষ্ট করে রাখা হয়েছিল, বাংলাদেশের উপন্যাসের ভাষা কি রকম হবে। ওই সেমিনারটিতে সভাপতিত্ব করেছিলেন পশ্চিম বাংলার অত্যন্ত সুপরিচিত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। আমাদের দেশের লেখকেরা এ বিষয়ে তাদের নিজ নিজ বক্তব্য প্রকাশ করেছিলেন। কে কি বলেছিলেন সেসব হারানো কথাও আবার ভুল করে জাগিয়ে তুলতে চায় না। আখতারুজ্জামান ইলিয়াসের বক্তব্য পরিবেশন করার পালা যখন এলো, তিনি ডায়াসে দাঁড়িয়ে অত্যন্ত কাটা কাটা ভাষায় জানিয়ে দিয়েছিলেন, বাংলাদেশের সাহিত্যের ভাষা হবে বাংলাদেশের জনগণের মুখের ভাষার কাছাকাছি। তাতে করে যদি পশ্চিম বাংলার ভাষার চাইতে বাংলাদেশের সাহিত্যের ভাষা, বিশেষ করে উপন্যাসের ভাষা সম্পূর্ণ একটি আলাদা খাতে প্রবাহিত হয়ে যায়, সেটা সকলের স্বাভাবিক বলেই ধরে নেওয়া উচিত। ইলিয়াস সাহেবের সোজাসাপটা এই দর্পিত উচ্চারণ পশ্চিম বাংলার সাহিত্যের মোড়লদের যে ভালো লাগেনি, সে সন্ধ্যাবেলাতেই তার প্রমাণ পাওয়া গেল। কলকাতার সর্বাধিক প্রচারিত দৈনিক আনন্দবাজার পত্রিকা গ্র্যান্ড হোটেলে বাংলাদেশের লেখকদের একটি ডিনারের মাধ্যমে আপ্যায়িত করেছিলেন। ওই ডিনারে বাংলাদেশের অন্য সকল অংশগ্রহণকারী লেখককে নিমন্ত্রণ করা হলেও ইলিয়াসকে ডাকা হয়নি। আখতারুজ্জামান ইলিয়াস আনন্দবাজার পত্রিকার এই ধরনের শালীনতাহীন আচরণে ভয়ঙ্কর ব্যথিত, অপমানিত বোধ করলেন। একথা তিনি কলকাতা থেকে ফিরে এসে আমাদের কাছে অত্যন্ত ক্ষোভ এবং বেদনার সঙ্গে প্রকাশ করেছেন। তিনি এরকম একটা দৃঢ় সংকল্পও আমাদের কাছে জানিয়েছিলেন, বাংলাদেশের উপন্যাসের ভাষা কিভাবে বাংলাদেশের মানুষের মুখের ভাষার অনুভূতি হয় তার একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করবেন। আনন্দবাজার এবং আনন্দবাজারের তথাকথিত উচ্ছিষ্ট ভোগী এপার ওপারের মোড়লদের দেখিয়ে দেবেন, মুখ্যত এই সংকল্প থেকে খোয়াবনামা উপন্যাসটি রচনা করার পরিকল্পনা তার মাথায় আসে। এইটাই ছিল মানে তার দুঃখের এবং ক্ষোভের জায়গা। আখতারুজ্জামান যে এই যে দুঃখ পাইলেন এবং দুঃখ পাওয়ার পরের যে সংকল্প, সেটা প্রমাণ করে আসছেন যে হ্যাঁ, বাংলাদেশের সাহিত্যের ভাষা মানুষের মুখের কাছাকাছি ভাষাই হবে এবং বাংলাদেশের ভাষা যে পশ্চিমবঙ্গের ভাষা থেকে আলাদা,
এটা উনি অনুভব করছিলেন এবং এটার একটা প্রয়োগ ঘটাইছেন তার উপন্যাসে। এই উপন্যাসে প্রচুর আঞ্চলিক শব্দ আছে, যেরকম আজকে পড়তেছিলাম চারি শব্দের অর্থ আপনারা জানেন। মাটির এক ধরনের বড় পাওয়া যায়, কি বলে, পাত্র পাওয়া যায়, গর্ত থাকে যেটাতে গরুকে পানি খাওয়া, ওইটাকে বলে চারি। এরকমই অনেক নতুন নতুন শব্দ এখানে নিয়ে আসছে, মানে এর আগে ওইভাবে দেখি নাই। এই যে দোপা জমির মানে হচ্ছে নিচু জমি, দোপা শব্দটা কিন্তু আমাদের বাংলা সাহিত্যে ওইভাবেই নাই। এরকম প্রচুর নতুন শব্দ আখতারুজ্জামান ইলিয়াস ব্যবহার করছেন, যেটা অন্যরা কেউ করে নাই এর আগে। তো এগুলো থেকে প্রমাণিত হয় যে ইলিয়াস তার ইকে জবাব দিছিলেন এবং জবাবটা মোক্ষম ছিল। তিনি নিজেকে প্রমাণ করে দেখাইছেন, নিজের বক্তব্যকে প্রমাণ করে দেখাইছেন। কিন্তু তবু আমি সন্তুষ্ট না এই কারণে যে মানে তার জায়গা থেকে সে যতটুকু করছে এটা ভালো, কিন্তু আরো করার জায়গা ছিল। এখন যারা লিখতেছেন করতেছেন মানে ওনারা মান ভাষাটাকে ঠিক রাখছেন, বর্ণনার ক্ষেত্রে ভাষাটাকে রাখার চেষ্টা করছেন, কিন্তু চাইলে তো মানে বর্ণনাতেও আঞ্চলিকতারই দেখা যায়। তো এখানে আছে কিন্তু খুব না। ধরেন এখন যেরকম করতেছেন রকমনু, কিংবা আমি নিজেও করতেছি, আমরা নিজের মুখের ভাষাতেই লিখতেছি, আমাদের নিজের যে ভাষা সেই ভাষায় লিখতেছি। এটা ওনার কাছ থেকে আশা করি না, তবে উনি জিনিসটা ধরতে পারছিলেন। এখন যে আমরা করতেছি এটা ধরা যায় যে আখতারুজ্জামান ইলিয়াসের লিগেসি, মানে এটা হবেই, কেউ ঠেকায় রাখতে পারবে না। ভাষার পরিবর্তন হবেই, বাংলা ভাষার পরিবর্তন হবে। এটাকে যারা খারাপ দেখতেছে তারা দেখতেই পারে। এর আগেও মানে বাঙালি মুসলমানরা, পূর্ববঙ্গের মানুষরা, এমনকি হিন্দুরাও যে লিখতেছে এইটাই তো মানতে পারতো না। মানে পশ্চিমবঙ্গের যেই মোড়লরা, সাহিত্যের মোড়লরা, ধরেন নীরজচন্দ্র চৌধুরী, মহিতলাল মজুমদার, তারপরে সজনীকান্ত, এরা তো এই যে শনিবারের চিঠি যে করছিল, এটা মূল টার্গেট ছিল কিন্তু এসব পূর্ববঙ্গের গ্রাম্য মানে পৃথক ভাষা, কামলাদের মুখের ভাষাকে প্রতিহত করার জন্য ওরা এটাকে খারাপ ভাষা হিসেবেই করতো। বাংলা সাহিত্যে অসুরের আগমন বা অসুরের যে পদচিহ্ন হিসেবে দেখতো, এটা খুব একটা খারাপ হিসেবেই তারা দেখতো। কিন্তু তাদের সেই দেখাটা যে ভুল ছিল সেটা প্রমাণিত হবে। এখন যারা আমাদের এই যে আমার লেখা কিংবা ইমরুল ভাইয়ের লেখা কিংবা রকমনুর লেখা বা ইব্রাকর ঝিল্লির লেখা বা অনেকেই যারা এখন নিজের মুখের ভাষায় লিখতেছেন, তাদের ভাষাকে এই যে খারাপভাবে দেখা, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো, এইটাও একদিন মানে পাত্তা পাবেন। মানে যারা বাধা দেয় তাদের এই বাধা দেওয়াটা, তাদের এই অপপ্রচারটা যে হাস্যকর, একদিন প্রমাণিত হয়ে যাবে। ভাষার মতোই চলবে।